যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার দমন পীড়ন শুরু করলো, ছাত্রলীগ আক্রমণ শুরু করলো এবং এক পর্যায়ে আমাদের কিন্তু হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো, আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো। এবং সত্যিকার বলতে আমরা কিন্তু ভাবি নাই যে আন্দোলন আসলে এই পর্যায়ে যাবে এবং এটা সকলের আন্দোলন হয়ে উঠবে। কারণ আমরা সবসময় ধরে নেই কি যে কোটা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়, বা আমাদের স্টুডেন্টরা আমরা আসলে নিজের যার যার স্বার্থের দাবি দিয়ে আন্দোলন করি, যার যেটাতে স্বার্থ জড়িত সে শুধু সেই ইস্যু নিয়েই নামে। ফলে এখানে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নামবে, তারা আন্দোলন করবে, এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল। যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয়, আমাদের হল থেকে বের করে দেওয়া হয়, আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা সবাই যাতে রাস্তায় নামি। আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন সব স্টুডেন্টদের ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে এবং কার্যত এই আন্দোলন 17 তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে। এবং আমরা আসিফের কথা জানি, এরকম আরো শত শত আমরা শহীদের কথা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এবং আসিফের মায়ের সাথে বোনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন, আন্দোলনে যেতে মানা করতেন, নিরাপদে থাকতে বলতেন। আমার মনে পড়ছিল আমার মায়ের কথা, এই একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন, আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও একটু যাতে আমরা সাবধানে থাকি। আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে। আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম, আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায় নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়, বা মানে কেন আসলে আমরা এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি, যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মম ভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একইভাবে পুরো ইনস্টিটিউশন করাপ্টেড হয়ে গেছে। ফলে এই সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা, শহীদের যে রক্তকে সম্মান দেখানো, তার প্রধানতম উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা। এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে, জনগণের জায়গা থেকে, ছাত্রদের জায়গা থেকেও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। কারণ এই আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে যে আমাদের যে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ নাই, ছাত্র শ্রমিক কোনো ভেদাভেদ কিন্তু আমরা নাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শিক্ষকেরা, ছাত্ররা সবাই একসাথে রাজপথে আন্দোলন করেছি। এখন আমাদের হচ্ছে দেশ গঠনের সময়, সেই গঠনকে আমাদের একসাথে করতে হবে। প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে দুইটি কথা বলা হয় যে থিওরিটিক্যালি আমরা ধরে নিই পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে জনগণের টাকায় পরিচালিত হয়, ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে রাষ্ট্র এবং জনগণ কেন্দ্রিক হবে।
তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের বা টিচারদের এক ধরনের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, সমাজের প্রতি। এই জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা স্পেসও করে দেওয়া হয়, ছাত্র রাজনীতি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি সেটি কলুষিত হয়েছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ধরে নেওয়া হয় যেটা মার্কেট ওরিয়েন্টেড, এটা মূলত বাজারের জন্য আসলে লেবার তৈরি করবে, ফলে বাজারকে সার্ভ করাটাই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। তো আমরা এই আন্দোলনে দেখেছি যে আসলে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকাটা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্রেরই আসলে কর্তব্য। এখানে আসলে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদা কাজ করে না। তো আমাদের যে দায়বদ্ধতা সেইটি যাতে সবসময় বজায় রাখে, যে আমরা যে কোনো ছাত্রই যাতে সমাজ ও রাষ্ট্রের প্রতি সেই দায়বদ্ধতা থাকে, এবং আমরা সেই ধারাবাহিকতা রাখবো এই আশা ব্যক্ত করছি। আমাদের আরেকটি বিষয় এর আগে বিভিন্ন বক্তারা বলে গেলেন, যে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, এখানে কিন্তু কারো ডাকে কেউ এই আন্দোলনে নামেনি। এখানে মানুষ এই আন্দোলনে নেমেছে শুধুমাত্র বিবেকের দায়, মনুষ্যত্বের দায়। যেটা বলতেছিলাম যে এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব নেই, এই আন্দোলনে মানুষ কোনো নেতার ডাকে এসে নামে নেই। এই আন্দোলনে মানুষ স্রেফ তার বিবেকের দায়ে, মনুষ্যত্বের ডাকে সাড়া দিয়ে কিন্তু নেমেছিল। এবং এই যে ছাত্রদের একটা সংহতি আমরা দেখেছি, যে কোনো ছাত্র যখন আক্রান্ত হয়েছে, আরেকজন ছাত্র আরেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। যখন ঢাকা আক্রান্ত হয়েছে তখন কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম রুখে দাঁড়িয়েছে। তো একইভাবে আমরা এই যে ছাত্রদের সেই যে আন্দোলনের সকলের অবদান, সেই অবদান সবসময় মনে রাখবো। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করে রাখবেন। এবং আমরা আসিফের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কখনোই না ভুলি। আসিফের পরিবারের পাশে আমরা সবসময় থাকব। এবং যে রাস্তার কথা বললেন, এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। আমি ঢাকা শহরেই থাকি, আপনাদের থেকেও খারাপ অবস্থায় থাকি, এর থেকেও খারাপ রাস্তায় চলার অভিজ্ঞতা আমার আছে। তো আমাদেরকে, আমরা জানি এই রাস্তাঘাট আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু এগুলার ব্যবস্থাপনা করা সম্ভব হতো, কিন্তু দুর্নীতি এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো দেখেছি বিগত সরকারের সময়ে কয়েকটি উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রাস্তাঘাট, সেগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে তার আশেপাশের রাস্তায় এরকম হইতে পারে। এটা থেকে বোঝা যায় যে এই রাষ্ট্রের ব্যবস্থাপনাটা আসলে কিরকম। ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায়, আমরা আশা করছি সেই অন্তরায়টি, সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে। এবং আমরা সামনের দিকে এই কাজগুলো, আমাদের যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং আমরা যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো নিশ্চিত করতে পারি। আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করব। এই যে একটি অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পিরিটকে যাতে আমরা ধারণ করতে পারি। এবং আমরা একটা কথা কিন্তু আন্দোলনের সময় থেকে বলেছি, যে ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না, ব্যবস্থার বদল ঘটাতে হবে। আজকে আমাদের পুরো সামগ্রিক, আমাদের কিন্তু জাস্ট ব্যক্তির বদল হয়েছে। আগের সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে, সেই মানুষগুলো হয়তো একটু আস্থাবান, জনগণ আস্থা রাখছে, তাদের উদ্দেশ্য হয়তো সৎ, কিন্তু আমরা যদি ব্যবস্থার পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু এই ব্যক্তিগুলো কোনো কাজে দিবে না। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নিপীড়ন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের এই সংবিধানে মানবাধিকার কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে। আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু
সংস্কারটি করা লাগবে, এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসিফের বাবা মা, পরিবার, আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তারা যাতে কখনোই না মনে করে যে আসিফ আসলে নেই। আসিফ চলে গিয়ে হাজারো আসিফ তৈরি হওয়ার অনুপ্রেরণা দিয়েছে, এবং এই অনুপ্রেরণায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব সেই আকাঙ্ক্ষা করছি। সবাইকে ধন্যবাদ। ঠিক তেমনি আপনারাও আমাদের জন্য গর্ব। এরকম সন্তান যে পরিবার থেকে উঠে আসতে পারে, এই আন্দোলনের সময় যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আপনাদের পরিবারগুলো, এই শহীদের পরিবারগুলো আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। এই মুহূর্তে যে পারিবারিক শিক্ষা তারা পেয়ে এসেছিলেন, যে দেশপ্রেম আমাদের শহীদেরা নিয়ে এসেছিলেন, আমি মনে করি এই দেশপ্রেম আমাদের এই আন্দোলনের সফলতার পেছনের মূল চালিকা শক্তি ছিল। আমাদের প্রিয় নাহিদ ভাই যেমন বলে গেলেন, এই আন্দোলনের কোনো একক নেতা নেই। এই আন্দোলনের যদি কোনো একক প্রেরণা থেকে থাকে, সেটা হচ্ছে দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। আমাদের শহীদেরা যে দেশপ্রেম বুকে নিয়ে তাদের জীবন দিয়ে গেছেন, আগামীর বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো, এবং বাংলাদেশের যতগুলো জায়গার সংস্কার নিয়ে তারা স্বপ্ন দেখেছিলেন সবগুলো কাজ সুসম্পন্ন করা। তবেই একমাত্র এই শহীদদের আত্মা সত্যিকারের শান্তি পাবে। স্মৃতিফলক তৈরি করা, তাদের জন্য দোয়া মাহফিল করা, এগুলো হয়তো তাদের জন্য আমরা করতে পারি, কিন্তু তাদের প্রতি সত্যিকারের সম্মান এবং সত্যিকারের তাদের শান্তি কামনা হবে যদি যেই দায়িত্ব তারা আমাদের প্রতি দিয়ে গিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। একটা রাষ্ট্র অনেক বড় জায়গা, এই রাষ্ট্রের সবকিছু কোনো একজনের পক্ষে সামলানো সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকে যদি নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে দেখা যাবে রাষ্ট্রের সবকিছু ঠিকঠাকভাবে চলছে। আপনাদের এই ইউনিভার্সিটির আপনারা স্টুডেন্টরা, আপনারা যারা আজকে আয়োজনটা করেছেন, অত্যন্ত সুচারু আয়োজন। আপনারা যেরকম সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন, এ থেকেই বোঝা যাচ্ছে যে দায়িত্ব নিলে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করা সম্ভব। আপনারা আপনাদের ব্যক্তি জীবনে এই ক্যাম্পাস থেকে বের হয়ে যখন আপনারা রাস্তায় নামবেন, সেখানে আপনাদের নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আপনারা ট্রাফিক রুলস মানবেন। আপনারা যখন ট্রাফিক রুলস মানবেন, তার মানে আপনি রাস্তায় আপনার ভাগের দায়িত্বটা পালন করছেন, এবং একই সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্য করছেন তার দায়িত্বটা পালন করতে। জনগণ যদি নিজের কাজগুলো করতে থাকে, তাহলে সেবক কখনো শাসক হয়ে উঠতে পারে না। আমি এখানে আপনাদেরই অংশ, এই উঁচু মঞ্চে আপনাদের দৃষ্টির ওপরে দাঁড়িয়ে এইভাবে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি খুব খুশি হতাম যদি আমি আপনাদের সামনে এখানে থেকে নিচে থেকে কথাটা বলতে পারতাম। আর একই সঙ্গে আমাদের কি কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া দরকার নেই। আমরাও যা, আপনারাও তাই। আন্দোলনের সবাই যারা নতুন বাংলাদেশকে ভালোবাসে কাজ করতে চায়, প্রত্যেকের মান, মর্যাদা এবং দায়িত্ব সমান বলে আমি মনে করি। ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন করার সময়। আমাদের মানসিক দাসত্ব থেকে বের হতে হবে। বাংলাদেশ স্বাধীনের পর দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা থেকে বাংলাদেশের জনগণকে দূরে রাখার ফলে জনগণ তার নাগরিক সম্মানটা কেমন হতে পারে সেটা থেকে জনগণ ভুলে গেছে। জনগণ অনেক দূরে চলে গেছে তার গণতান্ত্রিক চর্চা থেকে। গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে। জনগণকে বুঝতে হবে যে একটি রাষ্ট্রে জনগণের ম্যান্ডেটটা কোথায়, জনগণ কোথায় কথা বলতে পারে। এটা যখন জনগণ বুঝতে পারবে, জনগণ নিজের সম্মান নিজে রক্ষা করতে পারবে। আমাদের তো প্রয়োজন নেই কারোর পেছনে দাসের মতো ঘুরে বেড়ানোর, আছে কি? ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিজমের পতন করতে হলে মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। তাহলে এই শহীদদের আত্মার প্রতি সত্যিকারের সম্মান দেখানোটা হবে। আপনাদের এই ইউনিভার্সিটি থেকে আসিফের স্মৃতি রক্ষার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনাদের এই উদ্যোগকে আমি সম্মান জানাই, সাধুবাদ জানাই, এবং একই সঙ্গে বলতে চাই শুধু আসিফ নয়, দেশের প্রতিটি শহীদের স্মৃতি
আমাদের অন্তরে ফলকের মতো জাগ্রত থাকবে আজীবন। নতুন বাংলাদেশে কোনো শহীদকে আমরা ভুলে যাব না, কোনো শহীদের স্মৃতি আমরা মুছে দেব না। প্রত্যেকের নাম বাংলাদেশের বুকে লেখা থাকবে যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে। আমাদের এই শহীদদের গল্পগুলোই, আমাদের এই রাজপথের গল্পগুলো সামনের দিনে ঠিক করবে যে বাংলাদেশ কোন পথে যাবে। কারণ যে রক্তক্ষয়ী পথ পার হয়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, সেই রক্তের দাম না চুকাতে পারলে এই স্বাধীনতা সফল করা সম্ভব নয়। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করুন, আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। সর্বোপরি নাগরিক হিসেবে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আমরা আমাদের এই সমস্ত শহীদ ভাইদের ঋণ শোধ করতে পারবো। এই কথাটা মাথায় রেখে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে। আর শহীদ আসিফের পরিবারের প্রতি আমি নতমস্তকে সম্মান জানাতে চাই। যেই সন্তান আপনারা বড় করেছিলেন, যেই সন্তান দেশের জন্য আপনারা দান করেছেন, সেই সন্তানের গর্ব এবং তার যে চেতনা, সেটা বুকে নিয়ে আপনারা নতুন বাংলাদেশে আমাদের